তার নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যের মাধ্যমে একটি জীবকে সঠিকভাবে শনাক্ত করা যায়। আর এই বৈশিষ্ট্যগুলি হল আকার আয়তন, অর্থাৎ প্রত্যেকটি জীবের নির্দিষ্ট আকার বা আয়তন থাকে। আমি প্রত্যেকটা বিশদে যাব না, কারণ এই সম্পর্কে কম বেশি আমরা সকলেই জানি। তারপরে আছে উত্তেজিতা। বিভিন্ন ধরনের স্টিমুল্যান্ট যার দ্বারা আমরা উত্তেজনায় সাড়া দিই, এই ধর্মই হচ্ছে উত্তেজিতা। প্রোটোপ্লাজমীয় গঠন, এককোষী জীব থেকে বহুকোষী জীব, প্রত্যেক জীবদেহের কোষীয় উপাদান প্রোটোপ্লাজম থাকে। এই প্রোটোপ্লাজম অসংখ্য কোষ অঙ্গাণু বা বিভিন্ন ধরনের কোষ অঙ্গাণু দ্বারা গঠিত হয়। নেক্সট, বৃদ্ধি। প্রত্যেকটা জীবের বৃদ্ধি দেখা যায়, অর্থাৎ প্রাথমিক অবস্থায় বহুকোষী জীবেরা একটি মাত্র কোষ থেকে শুরু হয়, তারপরে কোষ বিভাজনের ফলে আস্তে আস্তে বৃদ্ধি ঘটে। নেক্সট, বিপাক। প্রত্যেকটি জীবকোষে বিপাক পরিলক্ষিত হয়, অর্থাৎ কোষের প্রোটোপ্লাজমের মধ্যে গঠনমূলক বা ভাঙনমূলক বিপাক সংগঠিত হয়ে থাকে। পুষ্টি। প্রত্যেকটি জীবদেহে পুষ্টি অত্যন্ত প্রয়োজন, সে উদ্ভিদ হোক বা প্রাণী হোক। উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় পুষ্টি সম্পন্ন করে, আর প্রাণীরা পরভোজী পুষ্টির সাহায্যে, অর্থাৎ বিভিন্ন আহার্য সামগ্রী গ্রহণের মাধ্যমে পুষ্টি প্রক্রিয়া সম্পন্ন করে থাকে, যার সাহায্যে জীবদেহের বৃদ্ধি পরিলক্ষিত হয়। শ্বসন। শ্বসনের দ্বারা জীবদেহে যে সঞ্চিত শক্তি থাকে তা ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত হয় এই শ্বসন প্রক্রিয়ার দ্বারা। নেক্সট, রেচন। শরীরে বিভিন্ন ধরনের বিপাক ক্রিয়া বিভিন্ন কোষে হয়ে চলেছে, বিভিন্ন অঙ্গতন্ত্র দ্বারা, যা বহুকোষী জীবদের ক্ষেত্রে। আর এর ফলে বিপাকজাত কিছু উপাদান উৎপন্ন হয়, যা সঞ্চিত থাকলে শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এই বিপাক ক্রিয়াজাত উপাদানই রেচন পদার্থ, যা শরীর থেকে নির্গমন অত্যন্ত প্রয়োজন। ক্ষরণ। জীবদেহের কোষ বা বিভিন্ন ধরনের গ্রন্থি থেকে বিভিন্ন বস্তু খরিত হয়, যা বিভিন্ন ধরনের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, সেই উৎসেচক হোক বা হরমোন হোক। এরপর আমরা চলন গমন দেখব। চলন গমন সম্পর্কে আমরা এর আগেও জেনেছি, অর্থাৎ প্রত্যেকটি জীবদেহেরই হয় চলন নয় গমন বা চলন গমন উভয়ই প্রয়োজন, কারণ খাদ্যান্বেষণ, প্রয়োজনীয় সঙ্গী বা শত্রুর হাত থেকে বাঁচতে গেলে চলন গমন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনন। অন্যতম গুরুত্বপূর্ণ জীবের ধর্ম জনন, যার সাহায্যে জীব অপত্য জীব সৃষ্টি করে নিজের প্রতিভূ তৈরি করে বা পৃথিবীতে জীবের ধারা অক্ষুণ্ণ রাখে। অভিযোজন। প্রত্যেকটি জীবের মধ্যেই নির্দিষ্ট কিছু অভিযোজনগত বৈশিষ্ট্য দেখা যায়, যার সাহায্যে একটি জীব নতুন পরিবেশে মানিয়ে নিতে পারে। আর এইভাবে অভিযোজিত হতে হতে নতুন বৈশিষ্ট্যের উৎপত্তি হয়, নতুন প্রজাতির উৎপত্তি হয় এবং অভিব্যক্তি ঘটে।
তার মাধ্যমে হচ্ছে পরিব্যক্তি বা মিউটেশন। বিভিন্ন ধরনের মিউটাজেন যার প্রভাবে জীবদের চারিত্রিক বৈশিষ্ট্যের হঠাৎ পরিবর্তন ঘটে, যা সঞ্চারণযোগ্য এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্ম। নেক্সট, জীবনচক্র। প্রত্যেকটি জীবদেহে তার বিভিন্ন দশা দেখা যায় জীবনচক্রে। অর্থাৎ একটি জীব তৈরি হচ্ছে বা উৎপন্ন হচ্ছে বা জন্ম হচ্ছে, এরপরে বিভিন্ন দশা অতিক্রম করে বয়স্ক বা বৃদ্ধ দশায়, বার্ধক্য দশায় পৌঁছায়। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন দশার মধ্য দিয়ে অতিবাহিত হয়। এটি হচ্ছে জীবের জীবন চক্র। তাহলে খুব সংক্ষেপে একটি জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলি আমরা জানতে পারলাম। এরপরে আমরা মূল বিষয়গুলি জানব। জীব বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করব। বিভিন্ন ধরনের পরিবেশে বা বাস্তুতন্ত্রে বা ভিন্ন ভিন্ন স্থানে বিভিন্ন ধরনের জীব আমরা দেখতে পাই। আমরা যদি লক্ষ্য করি, স্থলে এক ধরনের জীব লক্ষ্য করব বা তাদের মধ্যেও ভিন্নতা লক্ষ্য করব, জলে আরেক ধরনের জীব লক্ষ্য করব, আবার যে সকল জীব আছে তাদের মধ্যেও ভিন্নতা দেখা যায়। এই যে জীবেদের মধ্যে যে বৈচিত্র্য, সেটি হচ্ছে বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য। বিজ্ঞানী ডব্লিউ.জি. রাসেল সর্বপ্রথম এই বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন। আর জীব বৈচিত্র্য মূলত জেনেটিক বায়োডাইভার্সিটি, স্পিসিস বায়োডাইভার্সিটি এবং ইকোলজিক্যাল বায়োডাইভার্সিটি, এই তিন ভাগে বিভক্ত। প্রথম আসি জেন বা জেনেটিক বায়োডাইভার্সিটি। আমরা জানি জীবের বৈশিষ্ট্য নির্ধারিত হয় জিন দ্বারা। একটি জীবে যেমন বিভিন্ন ধরনের জিন থাকে, তার দ্বারা বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের আত্মপ্রকাশ ঘটে, তেমন বিভিন্ন ধরনের জীবেও বিভিন্ন জিন দ্বারা ভিন্ন প্রকারের বৈশিষ্ট্য নির্ধারিত হয়। অর্থাৎ জিনের কারণে বৈচিত্র্য দেখা যায় জীবের বৈশিষ্ট্যের মধ্যে। আবার স্পিসিস বায়োডাইভার্সিটি, আমরা যদি একটি ভৌগোলিক পরিবেশে লক্ষ্য করি বা একটি কমিউনিটিতে লক্ষ্য করি, তাহলে বিভিন্ন ধরনের প্রজাতি লক্ষ্য করা যায়। একটি নির্দিষ্ট প্রজাতির মধ্যে অনেক বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়, আবার অন্য প্রজাতির ক্ষেত্রে বৈশিষ্ট্যগত প্রভেদ দেখা যায় অন্য প্রজাতির সঙ্গে। অনেক প্রজাতি মিলে একটি কমিউনিটি গঠিত। এদের মধ্যে যে বৈচিত্র্য, সেটি হচ্ছে স্পিসিস বায়োডাইভার্সিটি। নেক্সট, ইকোলজিক্যাল বায়োডাইভার্সিটি। ভিন্ন ভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের জীব লক্ষ্য করা যায় এবং সেই সকল জীবেদের মধ্যে বৈচিত্র্যের ভিন্নতা লক্ষ্য করা যায়।
স্থান অনুযায়ী বা বাসস্থান অনুযায়ী জীবেদের এই যে বৈচিত্র্য পরিলক্ষিত হয় সেটি হচ্ছে ইকোলজিক্যাল বায়োডাইভার্সিটি, যেটি আবার তিনটি ভাগে বিভক্ত: আলফা বায়োডাইভার্সিটি, বিটা বায়োডাইভার্সিটি অ্যান্ড গামা বায়োডাইভার্সিটি। আলফা বায়োডাইভার্সিটি একটি নির্দিষ্ট অঞ্চল, সেই অঞ্চলে যে সকল জীব বসবাস করে তাদের মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় সেটি হচ্ছে আলফা বায়োডাইভার্সিটি। একটি ভৌগোলিক অঞ্চল, তৎসংলগ্ন কিছু ছোট অঞ্চল, এর সঙ্গে যে জীবেদের বৈচিত্র্য বা বৈশিষ্ট্যের ভিন্নতা লক্ষ্য করা যায়, জীবেদের এই বৈচিত্র্যই বিটা বায়োডাইভার্সিটি, একটি বিরাট ভৌগোলিক অঞ্চল। এই ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন ধরনের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীব পরিলক্ষিত হয়, আর এই সকল জীবেদের ক্ষেত্রে যে বৈচিত্র্য দেখা যায় সেটি হচ্ছে গামা বায়োডাইভার্সিটি। একটি উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন সুন্দরবন একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চল, অর্থাৎ এইখানে যে জীবেদের বৈচিত্র্য সেটি গামা বৈচিত্র্য হিসাবে চিহ্নিত করা যেতে পারে। আবার সুন্দরবনের একটি বড় দ্বীপ, তৎসংলগ্ন ছোট ছোট দ্বীপ, এদের বসবাসকারী এই জায়গার বসবাসকারী জীবেদের যে জীব বৈচিত্র্য সেটি বিটা জীব বৈচিত্র্য হিসাবে চিহ্নিত করা যেতে পারে। সুন্দরবন অঞ্চলে একটি ছোট দ্বীপ, তাদের তুলনামূলকভাবে কম জীব বসবাস করে, কম প্রজাতি বসবাস করে, এদের মধ্যে যে জীব বৈচিত্র্য পরিলক্ষিত হয় সেটি হচ্ছে আলফা বায়োডাইভার্সিটি। তাহলে ক্লাসিফিকেশন অফ বায়োডাইভার্সিটি সম্পর্কে আমরা কিছু অন্তত জানতে পারলাম। জানলো পৃথিবীর জীব বৈচিত্র্য এবং ভারতের জীব বৈচিত্র্য সম্পর্কে। বিশাল এই পৃথিবীতে পৃথিবীর ভূপ্রকৃতির বিরাট বৈচিত্র্য পরিলক্ষিত হয়, আর বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের জীব লক্ষ্য করা যায় পৃথিবীতে। বিজ্ঞানীদের অনুমান পৃথিবীতে প্রায় 50 মিলিয়ন জীব প্রজাতি বসবাস করে, কিন্তু এর মধ্যে মানুষের জানা বা এখনো পর্যন্ত জানতে পেরেছে খুবই কম পরিমাণ, নিয়ার অ্যাবাউট 2.5 মিলিয়ন। তাহলে বিশাল একটা জীব প্রজাতি এখনো মানুষের অগোচরে, মানুষের অজানা পৃথিবীতে। কারণ কি? কারণ পৃথিবীর বিভিন্ন জায়গায় এখনো মানুষের পা পড়েনি, দুর্গম সেই জায়গাগুলি। আমরা পৃথিবীতে জলের পরিমাণ কত, স্থলের পরিমাণ কত তা জানি, ক্লাস 3-4 থেকে পড়ে আসছি। এই যে বিশাল একটি অংশ জল,
এর মধ্যে যে জীব প্রজাতি বসবাস করে তার খুব কম অংশ মানুষের জানার মধ্যে। এমনকি যে ভূমি, এই ভূমিতে বিভিন্ন ধরনের প্রজাতি বসবাস করে, জীব বসবাস করে, সব জায়গায় এখনো মানুষের পা পড়েনি। পৃথিবীর ফুসফুস আমাজন নদী অববাহিকা, বিভিন্ন ধরনের পর্বতশ্রেণী, হিমালয় পর্বতশ্রেণী, অনেক জায়গায় মানুষ এখনো যেতে পারেনি। সেই সকল জায়গায় কি ধরনের জীব বসবাস করে তা এখনো মানুষের অগোচরেই আছে। এমনকি পর্বত, বিভিন্ন পর্বতের গুহা, সেই সকল অঞ্চলেও মানুষের পা পড়েনি। তাহলে পৃথিবীতে যত জীব বসবাস করে তার খুব কম অংশ মানুষের জানা। আর জীবেদের বাসস্থান পৃথিবীর সব জায়গায় সমান নয়। কারণ জীবের বেঁচে থাকতে গেলে যে প্রয়োজনীয় উপকরণগুলি যেখানে পাওয়া যাবে, জীব সেইখানেই বসবাস করবে। সেই জন্যে নিরিবিলি অঞ্চলের উভয় পাশে বৃষ্টিপাত তুলনামূলকভাবে বেশি হয়, উদ্ভিদ প্রজাতি বেশি বসবাস করে, ফলে খাদ্য, খাবার, সঙ্গী সাথী এর জন্যে এবং প্রয়োজনীয় বাসস্থানের জন্যে এই সকল অঞ্চলে জীবেদের বিন্যাস বেশি দেখা যায়। কারণ সহজ উপায়ে বেঁচে থাকতে পারলে কঠিনভাবে কেউ বেঁচে থাকে না। সেই জন্যে এই সকল অঞ্চলে জীবের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। এরপর আসি ভারতের জীব বৈচিত্র্য। ভারতের ভৌগোলিক অবস্থান 8 ডিগ্রি নর্থ থেকে 30 ডিগ্রি নর্থের মধ্যে এবং 60 ডিগ্রি ইস্ট থেকে 97 ডিগ্রি ইস্টের মধ্যে। অর্থাৎ এমন জায়গায় ভারতবর্ষ অবস্থিত, আর ভারতের ভূপ্রকৃতিও এমন বৈচিত্র্যময়, কোথাও শীতল পরিবেশ, একই সময়ে কোথাও উষ্ণ পরিবেশ, কোথাও বর্ষা, আবার কোথাও বর্ষার ছিটে ফোটা নেই, একই সময়। এই বৈচিত্র্যময় পরিবেশ হওয়ার জন্যে ভারতবর্ষে প্রচুর নিজস্ব প্রজাতি বা প্রচুর জীব বৈচিত্র্যের সমাগম লক্ষ্য করা যায়। কারণ অনুকূল বাসস্থান, অনুকূল খাদ্য খাবার পাওয়ার পরিবেশ বা সঙ্গী সাথী পাওয়ার পরিবেশ পাওয়া যায়। ভারতবর্ষে প্রায় 45,000 উদ্ভিদ প্রজাতি, যার মধ্যে 15,000 সপুষ্পক উদ্ভিদ প্রজাতি বসবাস করে। এমনকি প্রাণীদের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের প্রাণী লক্ষ্য করা যায়। সম্পূর্ণ ভারতবর্ষ এই জীব বৈচিত্র্যের দিক থেকে প্রায় 1,000-এর বেশি পক্ষী প্রজাতি, এমনকি ম্যামার্স প্রায় 390 প্রজাতি ম্যামার্স বসবাস করে। 8,000-এর বেশি পতঙ্গ প্রজাতি লক্ষ্য করা যায়। এইরকম বিভিন্ন প্রজাতির সমাগম এই ভারতবর্ষে লক্ষ্য করা যায়।
পৃথিবীর বিভিন্ন জায়গায় জীবেদের যে সমাগম লক্ষ্য করা যায়, তার মধ্যে কিছু কিছু স্থান আছে অধিক জীব প্রজাতি বসবাস করে, যে জায়গাগুলিকে মেগা বায়োডাইভার্সিটির অন্তর্গত করা হয়। আর ভারতবর্ষ এই রকম একটি স্থান, এর নিজস্ব জীব প্রজাতি বা জীব প্রজাতির সমাহারের জন্যে